অন্যান্য দিনের মতো মাপতিম কাজে ব্যস্ততায় ডুবে আছে। তাই নাই আবার ছোট পরীকে আজও ঘুমাতে হয়েছে তাকে ছাড়াই। অন্যদিনে মাপতিম ভীষণ ব্যস্ত। আর ঠিক মিনিট ২০ পরে ঘড়ির কাঁটা ছুঁয়ে দেবে রাত 12টার 16 জুলাই বৃহস্পতিবার। শেষবারের মতো পুরো রুমটা একবার চোখ বুলিয়ে নিল সে। লাল রঙের হিমালয় বেলুনগুলো সারি করে সুন্দরভাবে সাজানো। তৃপ্তির হাসি ফুটে উঠল তার ঠোঁটে। হাতে থাকা টকটকে লাল মোমবাতিগুলো একে একে ডেস্ক, ওয়ার্ডরোব, ক্যাবিনেট, এমনকি বাইরে ছোট্ট তক্তিতেও সাজিয়ে দিল সে। মুহূর্তে পুরো ঘর ভরে উঠল লালচে কোমল আলো আর এক অপার্থিব আবহের। মাপতিম নিজের দু চোখ ঘুরিয়ে নজর দিল চারপাশে। মুহূর্তে তার ঠোঁটে খেয়ে গেল এক অপার্থিব আনন্দ, যা প্রকাশ প্রকাশ পেয়ে তার চোখ মুখে। সবকিছু ঠিকঠাক আছে দেখে সে দ্রুত ওয়াশরুমে ঢুকে তাড়াহুড়ি করে ফ্রেশ হয়ে নিল। কোনো রকমের জামাটা পরে হাতে রাখা ব্যাগ নিয়ে ছুটলো পাশের ঘরে তার বউ আর মেয়ের কাছে। ঘরে ঢোকার আগেই আবারও কবজি ঘড়িটা দিকে তাকালো মাপতিম। রাত 11টা 58। একটু বেশি দেরি হয়ে গেছে। অন্তত 10 মিনিট আগে আসার ইচ্ছে ছিল, কিন্তু সময় কি আর সবসময় মানুষের ইচ্ছে মতো চলে? একা হাতে এত আয়োজন করতে গিয়েও সময়টা কেটে গেছে। মাপতিম আর সময় নষ্ট করতে চাইলো না, তাই দ্রুত পায়ে নিঃশব্দে ঘরে প্রবেশ করলো। তার হাতে ইউনিটি লাল গোলাপ, নাইয়াবের 18তম জন্মদিনের 18টা লাল ফুলের শুভেচ্ছা। গোলাপগুলোর মাঝখানে একটি সাদা গোলাপ, আর সেই সাদা গোলাপের ভেতরে লুকিয়ে আছে ছোট্ট একটি রিংয়ের বক্স। সেটি আর খুলে দেখার প্রয়োজন মনে করলো না সে। ফুলগুলো বুকে আগলে নিয়ে ধীরে ধীরে এসে বসলো নিজের বউ আর মেয়ের পাশে। সামনের দৃশ্যটা দু চোখ ভরে দেখে মুগ্ধ হয়ে গেল মাপতিম। নাইয়াব তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এলোমেলো খেলা চুলগুলো বিশাল জুড়ে ছড়িয়ে আছে। ছোট্ট মেয়েটা মায়ের বুকের সঙ্গে মুখ গুজে দুই হাত পা ছড়িয়ে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আর নাইয়াবও ঘুমের মধ্যেই শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের আদরের সন্তানকে। একটি শান্ত, নির্মল, নিখাত ভালোবাসা ভরা মুহূর্ত। মাপতিমের মনে হলো পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন এই একটু কোনো দৃশ্য সামনে এসে হার মেনে যায়। ঘড়ি টং করে বেজে উঠলো কয়েক সেকেন্ড আগেই তারিখ বদলে নতুন দিনের সূচনা হয়েছে। ঘড়ি কাঁটা জানা দিল নতুন দিনের সময় ঠিক 12টা, 16 জুলাই। মাপতিম এবার ঘড়ির দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর খুব আলতো করে নিজের মাথাটা নামিয়ে আনলো নাইয়াবের কপালের কাছে। নাইয়াব তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। এতটাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিল যে আজকের দিনটা তার জন্য কতটা বিশেষ সে কথা মনেও ধরা পড়েনি। মাপতিম ধীরে ধীরে হাত বাড়িয়ে নাইয়াবের বাহিটা আঁকড়ে ধরলো। তারপর স্নেহে ভরা কপালে একটি চুমু খেলো। তাতেও যেন মন হলো না। একে একে গাল, থুতনি, কোনো জায়গায় বাদ রইল না তার আদুরে চুমু থেকে। শেষ পর্যন্ত মাপতিমের এই অবিরাম আদরে নাইয়াবের ঘুম ভেঙে গেল। বিরক্ত মুখে ডান হাত দিয়ে নিজের মুখটা মুছে নিয়ে ধীরে ধীরে চোখ খুলো সে। চোখ পিট পিট করে সামনে তাকাতেই চমকে উঠল, এতটা কাছে মাপতিমের মুখ। নাইয়াবের বিস্মিত অভিব্যক্তি দেখে প্রাণ খোলা হাসিতে ভরে উঠল মাপতিমের মুখ। অন্যদিকে নাইয়াব যেন পুরোপুরি স্তব্ধ। বুদ্ধি করে মুখের সামনে মাপতিমের এভাবে হাসতে দেখে বিব্রত বোধ করলো সে। ঠিক কি হচ্ছে কিছুই বুঝে উঠতে না পেরে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। তবে মাপতিম তাকে সেই সুযোগটুকুও দিল না। মুহূর্তের মধ্যে নিজের হাতে ধরা টাটকা লাল গোলাপের তোড়াটা নাইয়াবের সামনে এগিয়ে ধরলো। নাইয়াব হাত বাড়িয়ে গোলাপগুলো ছুটে যাবে, ঠিক তখনই মাপতিম মৃদুস্বরে বলে উঠল, শুভ জন্মদিন আমার প্রিয়তমা স্ত্রী। তোমার জীবনে প্রতিটি দিন সুখ, ভালোবাসা আর শান্তিতে ভরে উঠুক। তোমাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। মাপতিমের মুখে শোনার এই কয়েকটা লাইন নাইয়াবের মনে ঢেউ খেলানো এক আবেগ অনুভূতি সৃষ্টি করলো, যা পানি হয়ে নেমে আসলো তার চোখে। ফলে কিছু সময়ের ব্যবধানে নাইয়াব তার হাতে থাকা গোলাপগুলো আঁকড়ে ধরে হু হু করে কেঁদে উঠল, যা দেখে মুহূর্তে মাপতিমের মুখে দেখা গেল এক বিচলিত উদ্যোগ। মাপতিম নাইয়াবের কান্না দেখে ছটফটিয়ে উঠল। চোখ জোড়া ঘুরিয়ে নজর দিল নাইয়াবের পাশে থাকা পরীর দিকে। মেয়ে উঠে যাওয়ার শঙ্কায় কিছু সময়ের ব্যবধানে আঁকড়ে ধরল
নায়াবের ওষ্ঠ, কান্নায় কাঁপতে থাকা শরীর। মুহূর্তে স্থির হয়ে গেল নায়াবের। মাপতিমের এরূপ আক্রমণে সে এতটাই নিস্তব্ধ হলো যে কোনরূপ প্রতিক্রিয়া করতেও ভুলে গেল। যখন বুঝতে পারলো তার সাথে আসলে কি হচ্ছে, ততক্ষণে মাপতিম তার সাথে এতটাই মত্ত হলো যে এতক্ষণে কোমলতার সেকেন্ডে রূপ নিল, কঠিন্য হতে সাথে সাথে গাঢ় হলো ওষ্ঠের মেলাবদ্ধ। মাপতিমের আবদ্ধ ছোঁয়ায় বাঁধন সারা হাতে ছটফটুনি উঠল নাইয়াবের বাঁকান শরীর, যাতে আবদ্ধ থাকা জামার স্থান হলো এলোমেলো। নাইয়াব সেই আবদ্ধ ছোঁয়ায় লজ্জায় হাঁসফাঁস করে নিজ থেকে মাপতিমকে সরাতে দুহাতে জোর প্রয়োগ করলো, যার ফলে নিজ কাজে মত্ত থাকা মাপতিমের কিছুটা দূরে সরাতে সক্ষম হলো সে। তবে মাপতিম এত মারাত্মক বিরক্ত হলো সে নাইয়াবের কাঁপতে থাকা ঠোঁটে পুনরায় চোখ নিবদ্ধন করলো। নাইয়াব দু হাতে আঁকড়ে ধরলো নিজ ওষ্ঠে। মাপতিম সেসব দেখলো নিজের ভ্রু কুঁচকে। তারপর নাইয়াবের পাশে থাকা পরী নাড়তে থাকা শরীর দেখে তৎক্ষণাৎ কোনরূপ বাক্যবায় ছাড়াই নাইয়াবের শরীরখানা তুলে নিল তার বাহু বন্ধনে। তারপর পা বাড়িয়ে এগিয়ে চলে রুমে থেকে বাইরে। আর নাইয়াব সে ভয়ে হাতে থাকা ফুলের তোড়া খানা নিয়ে চোখ বন্ধ করে আঁকড়ে ধরে রইল মাপতিমের বাহু। ঘন অন্ধকার রুমের মাঝ বরাবর নাইয়াবে নামিয়ে দিয়ে মাপতিমের সরে গেল অন্য যার ফলে মুহূর্তে নাইয়াবের মনে দানা বাঁধলো ভয়ের ছাতা। সে আশেপাশে আলো খোঁজে উদ্গিন্ন হতে মাপতিম তার সামনে এসে দাঁড়ালো। তার হাতে থাকা এক মাটির থালায় ছোট্ট ছোট্ট লাল গোলাপের গুটি কয়েক, যা পিছিয়ে আলোয় ছটা আলোকিত করেছে চারপাশ। নাইয়াব সে লাল গোলাপের ছয়টা মাপতিমের মুখের দিকে তাকালো। তারপর তার নজর গেল মাপতিমের গায়ে থাকা লাল রঙের পাঞ্জাবিতে। মুহূর্তে নাইয়াবের মুখে ফুটে উঠলো এক অকৃত্রিম মুগ্ধতা। লোকটা লাল রঙের পাঞ্জাবি পরেছে, সেটা শেষ যে শুধু তার জন্যই তা বুঝতে এতটুকু সময় ব্যয় হয়নি নাইয়াবের। না হলে লোকটা এই রঙের প্রচুর অ্যালার্জি কখনো পড়তেও দেখা যায়নি তাকে। নাইয়াবকে নিজের দিকে মুগ্ধ চোখে তাকাতে দেখে মাপতিম নিচু হয়ে গাল বাড়িয়ে দিয়ে দুষ্ট হেসে বলল, চোখ দিয়ে গিলে না খেয়ে দুটো চুমো খাও দেখি। আনার খুব ক্রেটিস হচ্ছে, দুটো বেশি খেলেও রাগ করবো না। মাপতিমের এরূপ কথায় নাইয়াব লজ্জা পেয়ে তার মাথা নিচু করে নিল। তার সাথে সাথে মাপতিম সেসব এক নজর দেখে টপ চুমো খেলো নাইয়াবের গালে। তারপর এতটুকু সময় নষ্ট না করে হাতে থাকা ব্যাগটি নাইয়াবের হাতে দিয়ে তাকে নিয়ে ওয়াশরুমের সামনে গেল। তারপর চোখের ইশারায় বলল ব্যাগে থাকা ড্রেস পরে আসতে। নাইয়াব তার ইশারায় বুঝতে পেরে কোনরূপ সময় নষ্ট না করে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে তৈরি হয়ে বের হতে লাল রশ্মি আলোয় চোখ ধাঁধিয়ে গেল নাইয়াবের। মুহূর্তের মধ্যে ওয়াশরুমের দরজার সামনে হুট করে দাঁড়িয়ে গেল সে। আশেপাশে নজর ফেলতে চোখ জুড়িয়ে গেল তার। লাল রঙের ক্যান্ডেল জ্বলছে রুমের আনাচে কানাচে। রুমের ভেতর থাকা লাইব্রেরি কক্ষটি সুন্দর ফুলের সমাহারে ভরপুর। চারপাশ জুড়ে লাল আভা ছড়িয়ে আছে। অসংখ্য লাল রঙের লাল শেপের বেলুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝে জুড়ে। ওয়াশরুম থেকে সোফা পর্যন্ত গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা হয়েছে একটি সারু পথ। সেই পথের চারপাশে লাল গোলাপের আকৃতি ছোট ছোট ক্যান্ডেল টিপ টিপ করে জ্বলছে। নাইয়েব সেই দিকে তাকিয়ে চুপচাপ দেওয়ালের দিকে চোখ ফেরালো। সাদা দেওয়ালটি লাল বেলুন দিয়ে সাজানো, তার নিচে বুঝে ঝুলেছে হ্যাপি বার্থডে ওয়াইফ লেখা বেলুন। পাশে একটি বড় ফুলদানিতে সাজানো রয়েছে থোকায় থোকায় লাল গোলাপ। সোফার সাথে থাকা ছোট্ট টেবিলের ওপর রাখা আছে লাল রঙের লাল শেপের একটি ছোট্ট ভেলভেট কেক। কেকটির চারপাশে ছড়িয়ে রাখা হয়েছে গোলাপের পাপড়ি। তার পাশে একটি ছোট্ট ঝুড়িতে রাখা হয়েছে বকুল ফুল, আর একটি ঝুড়িতে সাজানো রয়েছে থোকায় থোকায় বেলি ফুল। দুটি ফুলের মিশ্রিত সুবাসে চারপাশে এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। নাইয়াব মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। তার চোখ দুটি কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজতে শুরু করেছে। রুমের চারদিকে নজর বুলিয়েও যখন লোকটিকে পাওয়া গেল না, তখন নাইয়াব ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে প্রবেশ করলো। হাতের সাথে বাড়ি খেয়ে ওয়াশরুমের দরজা দেওয়ালে লেগে শব্দ হতে বারান্দা থেকে দৌড়ে রুমে চলে এলো মাপতিম। লাল আলোয় আভায় নাইয়াব স্পষ্ট দেখতে পেল লাল রঙের পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষটিকে। ভালোবাসায় পরিপূর্ণ এক দৃষ্টিতে সে কয়েক মুহূর্তে তাকিয়ে রইল। মাপতিমও থমকে দাঁড়িয়ে রইল সেখানেই।
নাইয়াবের এমন মোহনীয় রূপ দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে গেল। কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর লাগছিল তাকে, ঠিক কোনো অপসরীর মতো। লাল রঙের শিফন শাড়ির সাথে একই রঙের ব্লাউজে নিজেকে সাজিয়েছে নাইয়াব। মুখে নেই কোনো প্রসাধারণ ছোঁয়া, কপালে একটি ছোট্ট লাল টিপ, চোখে গাঢ় কাজল, কোমল ছাপিয়ে যাওয়া খোলা চুল, হাতে কাশ্মীরি চুড়ি, কাশের চুড়ি, সব মিলিয়ে তাকে অপূর্ণ লাগছিল। চুড়িগুলোর মাঝে মধ্যে ঝনঝন শব্দ তুলছে। পায়ে পরে নিয়েছে মাপতিমে দেওয়া রূপালি নূপুর, যার নিচে ঝুলছিল লাল পাথর। মাপতিম ধীরে ধীরে তার সামনে এগিয়ে এলো, আলতো করে নাইয়াবের কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিল। নাইয়াব লাজুক ভঙ্গিতে চোখ বুজে নিল সাথে সাথে। আর মাপতিম মুগ্ধ হয়ে দেখলো নিজের প্রিয় মানুষটির লজ্জা ভরা মুখ। নাইয়াবের লজ্জা ভরা মুখশ্রীর দিকে তাকিয়ে মাপতিম যেন স্বপ্নের জগতে হারিয়ে গেল। নিজের সামনে অপরূপ রূপে সাজ্জিত নিজের স্ত্রীকে এতটা আবেগময়ী রূপে দেখে কোনো পুরুষই হয়তো নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারে না। মাপতিমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। ঘড়িতে তখন রাত 12টা 45 মিনিট। মুহূর্তের মধ্যে সময় যেন দ্রুত পেরিয়ে যেতে লাগলো। মাপতিম আর দেরি করলো না। নাইয়াবের হাতটি আলতো করে ধরে সে এগুলো সোফায় দিয়ে নাইয়াব নিজেও বোধহয় বুঝলো মাপতিমের সামনে বাড়ানো পথ চারণের কারণ। তাই তো বিনা সংকোচে পা বাড়ালো মাপতিমের পেছন পেছন। মাপতিম নাইয়াবকে নিয়ে গেল দাঁড়ালো সোফার সামনে থাকা ছোট্ট টেবিলটির কাছে। টেবিলের ওপর রাখা একটি লাল ভেলভেট কেক। মাপতিম নাইয়াবকে টেবিলের সামনে দাঁড় করিয়ে নিজের হাতে পেছনে দাঁড়ালো। নিজের দুই হাত দিয়ে আলতো করে নাইয়াবের কোমর জড়িয়ে ধরলো। নিজের থুতনিটা রাখলো নাইয়াবের কাঁধে। মুহূর্তে নাইয়াব কেঁপে উঠল। মাপতিমের উষ্ণ নিঃশ্বাস তার কানে এসে লাগতে বুকের ভেতরটা স্যান করে উঠল। মাপতিম একইভাবে থেকে টেবিলের ওপর রাখা লাল রঙের মোমবাতিটি জ্বালিয়ে দিল। ইশারায় সেটি নিভাতে বলল নাইয়াবকে। নাইয়াব ধীরে ধীরে সেটি হাতে তুলে নিল। জীবনে এই প্রথম তার জন্মদিন পালন করা হচ্ছে, তাই আনন্দের উত্তেজনা, ভয়, আবেগ আর অজানা অনুভূতি একসঙ্গে ভিড় করলো তার মনে। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে সে মোমবাতিটি নিভিয়ে দিল। ক্যান্ডেল নেভানোর সময় তার ঠোঁট কাঁপছিল খুব। জীবনে কখনো সে তার জন্মদিন পালন করেনি, তাই তো মাপতিমের থেকে এত বড় এক সারপ্রাইজ প্রেমী এটা আবেগপূর্ণ হয়ে পড়ল। তার হৃৎপিণ্ডে যেন কেউ হাতুড়ি পেট করেছে, এতটাই ধরাস ধরাস করছে। নাইয়াবের এরূপ অনুভূতির মাঝে মাপতিম তাকে তাড়া দিল। তাই নাইয়াব কাঁপতে থাকা হাতের ছুরিটি তুলে নিয়ে কেক কাটলো। ছোট্ট এক টুকরো কেক মাপতিমের দিকে বাড়িয়ে দিতেই মাপতিম তার মুখে না নিয়ে উল্টো কেকটুকু নাইয়াবের মুখের সামনেই ধরলো। নাইয়াব সাথে সাথেই মুখ খুলে খেয়ে নিল। তারপর পুনরায় মাপতিমের দিকে কেক বাড়িয়ে দিতে মাপতিম তার হাত থেকে কেকের টুকরোটি নিয়ে আলতো করে তার ঠোঁটে মেখে দিল। তারপর দুষ্ট হেসে বলল, হাতে তুলে দেওয়া কেক তো মেয়ে খাবে, আমি খাবো অন্যভাবে। কথাটা শেষ করার সাথে সাথেই হামলে পড়লো নাইয়াবের ঠোঁটে। কেকের মিষ্টিতনার সাথে সাথে গাঢ় হলো চুম্বনের মাত্রা। আচমকাই এমন কাণ্ডে নাইয়াব ভরকে গেল। তার অত্যাধিক ছটফটানি আর ধাক্কার তীব্রতা নাইয়াবের থেকে সরাতে বাধ্য হলো মাপতিম। সাথে বিরক্ত হলো ক্ষোভ। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। নাইয়াব মুখ গম্ভীর করে মাপতিমের দিকে তাকালো। মাপতিম বুঝতে পারলো এতদিন তাকে সময় না দেওয়ায় অভিমান করেছে মেয়েটা। নাইয়াব। মাপতিম মৃদু হাসলো বউয়ের অভিমানে। তারপর অত্যন্ত আধো আহ্লাদি স্বরে বলল, বউকে আমার আদর সোহাগ না পেয়ে অভিমান করেছে তার স্বামীর উপর। রাগটা বুঝি খুব বেশি, কথা বলাও যাবে না। নাইয়াব মাপতিমের এত আহ্লাদপূর্ণ শব্দে চোখ বন্ধ করে নিল। লজ্জায় তার গাল দুটি লাল হয়ে উঠল মুহূর্তে। সে সরে যেতে চাইলে মাপতিমের থেকে আরেকটু তবে মাপতিম তাকে সরতে দিল না, উল্টো আলতো করে তার হাত ধরে নিজে কাছে টেনে নিল। ফিসফিস করে সে বলল, তুমি তোমার আমার বুদ্ধিমতী স্ত্রী, আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। গত কয়েকদিন পরীকে নিয়ে কোর্টে ঝামেলায়, হসপিটালে রুগীকে নিয়ে দৌড়ঝাঁপ, নানারূপ ব্যস্ততায় তোমায় সময় দিতে পারিনি। তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কথা দিচ্ছি তোমার বর আর কখনো তোমাকে অভিযোগের সময় দিবে না। নাইয়াব কোনো উত্তর দিল না, তবে তার নীরবতা আর কাঁপতে থাকা ঠোঁট দেখে মাপতিম বুঝতে পারলো
তার সমস্ত অভিমান ধীরে ধীরে গলে যাচ্ছে। মাপতিম শুকনো ঢোক গিলে নাইয়াবের কাঁপতে থাকা ঠোঁটখানা দেখে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে সে দ্রুত কদমে নাইয়াবের সামনে গিয়ে হ্যাঁচকা টানে তাকে আঁকড়ে ধরলো। নাইয়াবের সিল্কের কাপড়ে আড়ালে উন্মুক্ত পেটে হাত রাখতে কেঁপে উঠল নাইয়াব। লজ্জায় হাঁসফাঁস করে ছুটতে চাইলো মাপতিমের ছটফটানি কণ্ঠস্বর থেমে গেল। একটু ধরি বউ, তোমার বর বড্ড মাতাল, তোমাকে একটু সহ্য করে নাও প্লিজ। মাপতিমের এরূপ কথায় থমকে গেল নাইয়াব। নিজেকে নাড়ার ক্ষমতা হারিয়ে ফেললো যেন। নাইয়াবের স্থিরতা উন্মাদ হলো মাপতিম। তার হাত দুটো বিচল করলো নাইয়াবের শাড়ির আড়ালে উন্মুক্ত স্থানে। আলিঙ্গন হলো দুটো মানব শরীর। মাপতিমের ঠোঁটের বিচরণও ছেড়ে গেল নাইয়াবের কাঁধ। উদাহরণস্বরূপ ওষ্ঠ। সেকেন্ডের ব্যবধানে কাঁধ থেকে খুলে ছুঁড়ে ফেলা হলো লাল রঙের শাড়ি, যার স্থান হলো সাদা রঙের টাইলসে। একইভাবে তীব্র উত্তেজনায় নিজের পাঞ্জাবি স্থানও হলো নাইয়াবের শাড়ির উপর। দুটি দেহের স্থান হলো 3 সিটের সোফায়। সময়ের সাথে সাথে তীব্র হলো একের অপরের সাথে ভালোবাসা। রাত আরো গভীর হলো। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। তাদের দুজনের মাঝে দূরত্ব ধীরে ধীরে কমে এলো। অভিমান, কষ্ট আর ভালোবাসা মিলেমিশে এক অন্যরকম অনুভূতি জন্ম দিল। শেষ পর্যন্ত সমস্ত অভিমান দূর হয়ে গেল আর তাদের হৃদয় ভরে উঠল ভালোবাসার উষ্ণতা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।